আসসালামু আলাইকুম। এনএনটিভির রাত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সোহেল আফসান। প্রথমে সংবাদ শিরোনাম। বার্ষিক কর্মসংস্থান 10 মাসে সৌদি আরব গেছেন প্রায় 4 লক্ষ বাংলাদেশি। আদানি বকেয়া ও বিদ্যুৎ পরিস্থিতি কিভাবে সামাল দিবে সরকার। শীত নামবে নভেম্বরের মাঝামাঝি। ডিসেম্বর জানুয়ারিতে শৈত্যপ্রবাহ। সুইজারল্যান্ড বিমানবন্দরে হেনস্থার শিকার আসিফ নজরুল। বিএনপি র্যালি শেষে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান। শুকুজের জবাব যে ব্যাখ্যা দিলেন সমন্বয়ক হাসিব আল ইসলাম। এবার শুনবেন বিস্তারিত। বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের বিদেশে পাঠানোর সংখ্যা বাড়ছে, বিশেষ করে সৌদি আরবের গিগা প্রকল্পগুলিতে। এটি শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্নতির সুযোগ তৈরি করে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী রহমান। বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের বিদেশে পাঠানোর সংখ্যা বাড়ছে, বিশেষ করে সৌদি আরবের গিগা প্রকল্পগুলিতে। এটি শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্নতির সুযোগ তৈরি করে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদি আরবের ভিশন 2030 অন্তর্গত বিভিন্ন গিগা প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের নির্মাণ শ্রমিক, চালক ও ইলেকট্রিশিয়ানদের মতো দক্ষ শ্রমিকদের প্রয়োজন বাড়ছে। এর ফলে বাংলাদেশিদের হাতে নতুন নতুন সুযোগ আসছে, যা তাদের জীবনের মান উন্নত করতে সহায়তা করবে। শিল্প, প্রযুক্তি এবং মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশিরা আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতামূলক হতে পারবে। এছাড়া বাংলাদেশ ও সৌদির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই প্রক্রিয়াকে সহায়ক ভূমিকা পালন করছে। বাংলাদেশ এভাবে দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ ও উন্নয়ন অব্যাহত রাখে, তবে আগামীতে এটি দেশের অর্থনীতিতে আরও বড় প্রভাব ফেলবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আদানি পাওয়ারের বিরুদ্ধে প্রায় 85 কোটি ডলারের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে তারা নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সতর্কতা দিয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আদানি পাওয়ারের বিরুদ্ধে প্রায় 85 কোটি ডলারের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে তারা 7 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সতর্কতা দিয়েছে। ঝাড়খণ্ডের গোড্ডা থেকে 2 ইউনিটের মাধ্যমে প্রতিদিন 1400 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে, যা এখন কমে যাচ্ছে। বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ধাপে ধাপে পাওনা পরিশোধের কাজ চলছে। এদিকে সরকারের কর্মকর্তাদের মতে আদানি পাওয়ার বিদ্যুৎ পুরোপুরি বন্ধ করে ফেলবে এমন কোনো সম্ভাবনা নেই এবং এটি চাপ প্রয়োগের একটি কৌশল মাত্র। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 31,145 মেগাওয়াট, কিন্তু উক্ত বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা থাকতে পারে বলে সরকারের জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন। আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে তেমন সমস্যা হবে না বলেও তিনি মন্তব্য করেন। তবে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন যে বিদ্যুৎ সংকটের ওপর রাজনৈতিক ঘটনাবলীর প্রভাব রয়েছে। শীতে বিদ্যুতের চাহিদা সাধারণত কম থাকে, যা কিছুটা স্বস্তির কারণ হতে পারে। তবে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো বিকল্পের অভাব রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে দেশের বিদ্যুৎ সেবা নিরাপদ ও স্থিতিশীল রাখা যায়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের মাঝামাঝিতে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভব হতে পারে এবং ডিসেম্বর এবং জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং উত্তর পশ্চিমা অঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল ও মধ্য অঞ্চলের 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহর পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদ AKM নাজমুল হক। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের মাঝামাঝিতে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হতে পারে এবং ডিসেম্বর ও জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের জন্য 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ AKM নাজমুল হক। তিনি জানান, এখনই উত্তরবঙ্গের কিছু মানুষের মধ্যে শীতের অনুভূতি দেখা যাচ্ছে, তবে নভেম্বরের 15 তারিখের পর দেশে উত্তর পশ্চিমাঞ্চলে শীত অনুভূত হবে। আবিষ্কার হচ্ছে যে নভেম্বর মাসে লঘুচাপ এবং সম্ভবত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, তবে ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম। সাধারণত আগামী 3 মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়া রাত থেকে সকালে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। সুইজারল্যান্ড জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO গভর্নিং বডির বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উপর অভিযোগ উঠেছে।
তিনি বিমানবন্দরে পৌঁছানোর পর কিছু লোক তাকে ঘিরে তর্কে জড়িয়ে পড়েন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উপর হামলার অভিযোগ উঠেছে। তিনি বিমানবন্দরে পৌঁছানোর পর কিছু লোক তাকে ঘিরে ধরে তর্কে জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও বেশ দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় হতাশ ও উত্তেজিত লোকজন তাকে মিথ্যা বলার অভিযোগে লক্ষ্যবস্তু করছে। জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জানান, আসিফ নজরুল সেখানে ব্যক্তিগত সফরে যাননি, বরং ILOর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে গিয়েছিলেন। তিনি ILOর মহাপরিচালকের সাথে আলোচনা শেষে দেশে ফেরার পথে এই হামলার শিকার হন। দূতাবাসের নিরাপত্তা প্রবিধি অনুসারে তাকে প্রোটোকল প্রদান করা হয়, অথচ একদল ব্যক্তি আকস্মিকভাবে উপস্থিতি হয়ে তার সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন এবং রাজনৈতিক মতবিরোধের কারণে সৃষ্ট উত্তেজনার একটি উদাহরণ বলে মনে হচ্ছে। এই ধরনের হেনস্থা এবং সহিংসতার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসাবে বিবেচিত হচ্ছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব এবং এর ইতিহাস তুলে ধরতে এই র্যালির আয়োজন করা হয়েছে। 8 নভেম্বর শুক্রবার 2:30 নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে সমাপ্ত হবে। র্যালির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাপনী বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই মিছিল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী যে জনতা, সেই জনতাকে জানাই আবারও বিরচিত অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, 1975 সালের 7ই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন, আর আজ 1924 সালের 5ই আগস্ট বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন। আগেও বলেছি, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। হাসিবা ইসলামের বক্তব্যের সারমর্ম হলো, তিনি তার পূর্বের মন্তব্যের প্রেক্ষিতে ব্যাখ্যা তুলে ধরেছেন, যেখানে তিনি বলেছেন যে বিপ্লব সাধারণ নিয়মেই ঘটে না এবং ইতিহাসে নানা বিপ্লব তাদের নিজস্ব প্রেক্ষাপটে ঘটে। তিনি মেট্রো রেলের আগুন দেওয়ার ঘটনা এবং পুলিশি গুলির মধ্যে যুক্ত কারণগুলো তুলে ধরেছেন, যা তিনি বলেছেন যে জনগণের মধ্যে বিদ্যমান ক্ষোভকে জাগিয়ে তুলছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। হাসিব আল ইসলামের বক্তব্যের সারমর্ম হল, তিনি তার পূর্বের মন্তব্যের প্রেক্ষিতে ব্যাখ্যা তুলে ধরেছেন, যেখানে তিনি বলেছেন যে বিপ্লব সাধারণত নিয়ম মেনে ঘটে না এবং ইতিহাসের নানা বিপ্লব তাদের নিজস্ব প্রেক্ষাপটে ঘটেছে। তিনি মেট্রো রেলে আগুন দেওয়ার ঘটনা এবং পুলিশি গুলির মধ্যে যুক্ত কারণ তুলে ধরেছেন, যা তিনি বলেছেন যে জনগণের মধ্যে বিদ্যমান ক্ষোভকে জাগিয়ে তুলেছে। তিনি স্পষ্ট করেছেন যে তার 10 মতে মূলভাবে তিনি জনগণের মুক্তির সংগ্রামের মূল্যায়ন করছেন এবং মন্তব্যের শুরুর মধ্যেই দেশের রাজনৈতিক বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন। হাসিবের অভিপ্রায় ছিল জনগণের অভ্যুত্থানের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তাৎক্ষণিক রাজনৈতিক ঘটনা সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিভাবে উপস্থাপিত হয়েছে সেই বিষয়টিতে আশঙ্কা প্রকাশ করা। তার বক্তব্যে যে ধরনের বিপ্লবের পটভূমি তুলে ধরা হয়েছে তার রাজনৈতিক মতামত ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবেই দেখানো হয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতাকে চিত্রিত করেছে। তবে তার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে উপস্থাপিত হওয়া নিয়ে তিনি নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারই সাথে শেষ করছি NN-টিভির এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।